আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয় জন্ম ও জনসংখ্যা। পরিবার পরিকল্পনার মাধ্যমে পরিকল্পিত জনসংখ্যা হলো গুণগত পরিমাণগতভাবে উপযুক্ত নিয়ন্ত্রিত জনসংখ্যা। শুধু সংখ্যাগতভাবে বা পরিমাণগতভাবে নিয়ন্ত্রিত বা সীমাবদ্ধ জনসংখ্যা নয়। জন্ম নিয়ন্ত্রণ তথা জনসংখ্যা নিয়ন্ত্রণের খাতিরে দম্পতি প্রতি দুটো সন্তান নীতির পাশাপাশি ছেলে অথবা মেয়ের মধ্যবয়সে সন্তান গ্রহণ নীতি অত্যাবশ্যক, তবেই জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্ভব হতে পারে। সরকারের বর্তমান জন্ম নিয়ন্ত্রণ নীতি ভুল এই মর্মে যে দুটি সন্তান নেওয়ার ফলে বাবা মা মারা যাওয়ার পর পারিবারিক জনসংখ্যা ওই দুয়ে স্থির রবে, এই ভুল ধারণা। এই ধারণা তখনই সত্য হতে পারে যখন দম্পতির অন্তত একজনের মধ্যবয়সের সন্তান প্রাপ্তি ঘটবে। কিন্তু বাংলাদেশ সরকারের নীতি ছেলেদের বিয়ের বয়স 21 বছর ও মেয়েদের 18 বছর, এবং বাস্তবে ছেলে মেয়েদের বিয়েতে প্রকৃত বয়স এবং বাস্তবে সন্তান প্রাপ্তি বয়স কোনোটাই জীবনের মধ্য বয়স নির্দেশক নয় ও মধ্য বয়সে সন্তান প্রাপ্তি ঘটে না। ফলে সরকারের জনসংখ্যা নীতি ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে। অর্থাৎ উদাহরণস্বরূপ ধরা যায়, যদি গড় আয়ু 70 বছর হয় তাহলে এর অর্ধেক বয়স হয় 35 বছর। এই 35 বছরে যদি সন্তান প্রাপ্তি ঘটে তাহলে যখন 70 বছর পূর্ণ হবে বাবা মায়ের, তখন বাবা মারা যাবে এবং সন্তান দুইজন সন্তান রবে এবং জনসংখ্যা স্থির রবে। কিন্তু বাস্তবে যদি তা না ঘটে, যদি 20 বছর বা 25 বছরের মধ্যে সন্তান প্রাপ্তি ঘটে তাহলে এই চক্রটা 3 বার ঘটবে। ফলে 2 2 2 6টা সন্তান রবে, আর দাদা দাদি মারা যাবে তখন 4 সন্তান রবে। ফলে জনসংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। কাজেই সরকারের এই জনসংখ্যা নীতি যে 2টা সন্তান গ্রহণ, কিন্তু বয়সের সীমাবদ্ধতা না রাখা, বয়সের বিষয়টা বিবেচনা না করা, যার ফলে এই পরিবার পরিকল্পনা সম্পূর্ণ ভুল। তবে বিকল্পভাবে মধ্য বয়সে যদি সন্তান প্রাপ্তি না ঘটে, 1/3 বয়সে সন্তান প্রাপ্তি ঘটে, তবে সেক্ষেত্রে এক সন্তান নীতি গ্রহণ করা হলে গাণিতিকভাবে জনসংখ্যা স্থির অপেক্ষা খুব ধীরে ধীরে কিছুটা হ্রাস পাবে। 2009 সালে বাংলাদেশে 15 কোটি মানুষের মধ্যে ভোটার সংখ্যা 8.1 কোটি ছিল, অর্থাৎ বাকি 18 কোটি বছর বয়সের নিচের জনসংখ্যা। 2005 সালে বাংলাদেশের জনসংখ্যার 40% ছিল শিশুরা। অল্প বয়স্ক জনসংখ্যা অধিকার নির্দেশ করে জনসংখ্যার অধিক বা অথবা অল্প বয়স্ক ছাড়া বাকি জনসংখ্যার কম আনুপাতিক হার নির্দেশ করে জনগণের সম্ভাব্য গড় আয়ুষ্কাল কম। এই একই চিত্র ফলাফল প্রকাশ করে 2022 সালে জনশুমারি, যে শুমারি অনুযায়ী দেশের অধিকাংশ মানুষ শিশু তরুণ বয়সী। 0 থেকে 25 বছর বয়সী মোট জনসংখ্যার 60%, 65 বছরের বেশি বয়সীরা মাত্র 6%। অর্থাৎ এক্ষেত্রে সরকার ওপর মহলে ভুল পরিকল্পনা ও নিয়ন্ত্রণ নীতির কারণে জন্মহার অধিক হয়, অল্প বয়সী জনসংখ্যার পরিমাণ বেশি। অন্যদিকে পুষ্টিজ্ঞান ও ভুল জীবনাচরণের কারণে 94% মানুষের সর্বোচ্চ আয়ু 65 বছর। বাংলাদেশের জনসংখ্যা 2022 জনশুমারি অনুযায়ী জুন 2022 পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা 16,58,616 জন। এটি বিশ্বের 8ম বৃহত্তম জনসংখ্যার দেশ। এখানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1119 জন, যা সারা পৃথিবীতে সর্বোচ্চ। জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%। এখানে জনগণের গড় আয়ু 72.3 বছর। সরকারি ও বেসরকারি উন্নয়ন কর্মকাণ্ডের ফলে দারিদ্র্য বিমোচন ও জনস্বাস্থ্য অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের জনসংখ্যা এক বিশাল অংশ দারিদ্র্য সীমার নিচে বাস করে, যাদের দৈনিক মাত্র $1 আয় করে। বাংলাদেশের জনসংখ্যার 74.7% বাংলাদেশের সাক্ষরতা হার 74.70%। লক্ষ্য করলে দেখা যায় 1801 সাল থেকে 1951 পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা খুব ধীর গতিতে বেড়েছে, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হার খুব কম ছিল।
1951 পর থেকে 1960 এবং 1970 দশকের জনসংখ্যা বৃদ্ধি হার অনেক বেশি ছিল, কিন্তু তার পরবর্তী সময় এই হার হ্রাস পেতে দেখা গেলেও তা উল্লেখযোগ্য হারে হ্রাস পায়নি। ফলে এই একই গাণিতিক হারে অর্থাৎ প্রতি 10 বছরে প্রায় 2 কোটি করে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। 1961 থেকে 1991 এই 30 বছরে জনসংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। 1991 থেকে 2022 এই 30 বছরের জনসংখ্যা 1.5 গুণ অর্থাৎ বা ততোপেক্ষা বেশি হয়েছে। পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি ব্যাপক হারে চলমান থাকা সত্ত্বেও এই ব্যর্থতা, এই কারণটা আমাদের খুঁজে বের করা দরকার। 1801 থেকে 1951 পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির স্লথ হার ইঙ্গিত করে তখন জনসংখ্যার প্রাকৃতিক নিয়ন্ত্রণ বজায় ছিল। প্রাকৃতিক নিয়ন্ত্রণ বলতে বলা যায় তখন বিভিন্ন রোগ, মহামারী, দুর্ভিক্ষ, আন্তর্জাতিক সাহায্য ও আন্তর্জাতিক বাণিজ্যের অভাব, দ্রুত তথ্য যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থার অভাব, যুদ্ধ, চিকিৎসা ব্যবস্থা ও শারীরিক মানসিক যত্ন, শিক্ষা, সচেতনতার অভাব ছিল। জন্মহারের বৃদ্ধির সাথে সাথে মৃত্যুহার অধিক এবং এই দুটো হার সামঞ্জস্যপূর্ণ বা প্রায় প্রাকৃতিকভাবে প্রায় ভারসাম্যপূর্ণ বা সমতা থাকায় জনসংখ্যা বৃদ্ধি স্লথ ছিল। কিন্তু 1951 এর পর থেকে স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা এবং অন্যান্য প্রাকৃতিক নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার উপর মানুষের নিয়ন্ত্রণে উন্নতি হয় জন্মহার বৃদ্ধি বজায় থাকলেও মৃত্যুহার কমে যায়। ফলে জনসংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে। এই গতি রোধ করতে হলে মৃত্যুহার হ্রাসের সাথে জন্মহারেরও হ্রাস ও সমতা আনা দরকার, যেক্ষেত্রে আমরা নীতি নির্ধারণ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছি। 1950 থেকে 2015 পর্যন্ত লক্ষ্য করা যায় সম্ভব আয়ুষ্কাল 40.7 বছর থেকে বৃদ্ধি পেতে পেতে 71.1 পর্যন্ত পৌঁছেছে, যে মান মোটামুটি সন্তোষজনক। জন্মহারের তুলনায় মৃত্যুহার কমে যাওয়ায় এবং স্বাস্থ্য, খাদ্য, চিকিৎসা অন্যান্য ব্যবস্থা উন্নতি হয় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। মৃত্যুহার কমে যাওয়ায় আমাদের জন্মহার ভারসাম্যপূর্ণ বা সমাবস্থা আনা জরুরি, নতুবা আবারও প্রাকৃতিকভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ অথবা আমাদের বিভিন্ন সমস্যা প্রগতিহীনতায় নিপতিত হতে হবে। জন্ম নিয়ন্ত্রণ শুধু জন্মের সংখ্যা নিয়ন্ত্রণ নয়, বাবা মায়ের সমসংখ্যক বা 2 সন্তানের সীমাবদ্ধ করবার নিয়ন্ত্রণ নয়। জন্মের সংখ্যা, মান এবং জন্মে অনুকূল অবস্থা নিয়ন্ত্রণ, প্রতিকূলে জন্ম মৃত্যুহারের চেয়ে হ্রাসকরণ, কাম্য ভারসাম্যপূর্ণ উন্নয়ন অবস্থায় মৃত্যুহার সাথে জন্মহারের সমতাকরণ, সুবিধায় জন্ম বৃদ্ধিকরণ, যাতে আমাদের পরিকল্পনা ও চিন্তা মোতাবেক প্রাপ্ত সুবিধা ও সম্পদের আলোকে প্রজন্ম সম্ভব যাবতীয় শারীরিক ও মানসিক চাহিদার পূরণের সম্ভাব্য সর্বোচ্চ সুখে এই পৃথিবীতে বসবাস করতে পারে। প্রাপ্ত সুবিধা ও সম্পদের যথোপযুক্ত ব্যবহারে মাথাপিছু আয়, ভোগ ও কল্যাণের সর্বোচ্চ পরিমাণের সাথে কাম্য জনসংখ্যার আকার বা সঠিক জনসংখ্যার পরিমাণ নির্ভর করে। দেশে বিদ্যমান সুবিধা ও সম্পদকে আরও জনসংখ্যা দ্বারা উপযুক্ত ব্যবহারে যদি মাথাপিছু আয়, ভোগ ও কল্যাণের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে, তাহলে দেশের জনসংখ্যা বৃদ্ধি করা দরকার, অর্থাৎ জন্মহার মৃত্যুহারের চেয়ে বেশি করা দরকার। অন্যদিকে বিদ্যমান জনসংখ্যার চেয়ে কম জনসংখ্যার ব্যবহারে যদি মাথাপিছু আয়, ভোগ ও কল্যাণের পরিমাণ যথাসম্ভব সর্বোচ্চ হতে পারে, তাহলে যে কাম্য বা সঠিক জনসংখ্যার পরিমাণে মাথাপিছু আয় ও কল্যাণ সর্বোচ্চ হয় সেই পরিমাণ পর্যন্ত জনসংখ্যা হ্রাস করা দরকার, অর্থাৎ সেক্ষেত্রে জন্মহার মৃত্যুহার অপেক্ষা কম করা দরকার। আর যদি সম্ভাব্য সর্বোচ্চ মাথাপিছু আয় ও কল্যাণ সৃষ্টির বিবেচনায় বিদ্যমান জনসংখ্যাই সঠিক বা কাম্য হয়, তাহলে জন্মহার ও মৃত্যুহার সমান করা দরকার, নতুবা প্রাকৃতিক, সামাজিক, ব্যবস্থাপনাগত ও প্রযুক্তিগত সুবিধা ও সম্পদ খুঁজে পাওয়া গেলে বা আবিষ্কৃত হলে সেসব সম্পদের যথোপযুক্ত ব্যবহারে সর্বোচ্চ মাথাপিছু আয় ও মাথাপিছু কল্যাণ সৃষ্টির পিছনে সঠিক বা কাম্য জনসংখ্যার পরিমাণও পরিবর্তিত হবে। আমাদের দেশে এত কিছু বিবেচনা না করে সাধারণত জনসংখ্যা স্থির অর্থাৎ জন্মহার মৃত্যুহার সমান রাখার লক্ষ্যে জন্মশাসন নীতি প্রণীত হয়, কিন্তু সে নীতির ভিত্তিগত ভুল রয়েছে, যার কারণে জনসংখ্যা স্থির রাখা সম্ভব হচ্ছে না, যা আমরা বর্ণিত সময়তে লক্ষ্য করেছি। জনসংখ্যা স্থির রাখতে হলে 2টি বিষয় বিশেষভাবে লক্ষণীয়। প্রথমত, দেশের জনগণের সম্ভাব্য গড় আয়ু। দ্বিতীয়ত, কোন বয়সের দম্পতিদের ক্ষেত্রে কয়টি সন্তান গ্রহণ বাঞ্ছনীয়।
প্রথমে বাংলাদেশের 2 সন্তান নীতি এবং বিয়ের বয়স নিয়ে আলোচনা করা যাক। 2022-এর জনশুমারি অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু 72.3 বছর। এই হিসাবে 2 সন্তান নীতির মাধ্যমে জনসংখ্যা স্থির রাখতে হলে দম্পতিদের গড় আয়ের অর্ধেক বয়সে অর্থাৎ 36 বছর বয়সে সন্তান গ্রহণ করতে হবে। তাহলে আরও 36 বছর পর অর্থাৎ 72 বছর বয়সে বাবা মা দুইজন মারা যাবে, 2 সন্তান রয়ে যাবে, যাদের বয়স হবে 36, এবং তারাও একই চক্রে প্রজনন চালিয়ে যাবে এবং জনসংখ্যা স্থির বা সমান সমান রবে। কিন্তু এই 36 বছর বয়সে প্রজনন চক্র নীতি প্রয়োগ করা সম্ভব নয়। আবার 36 বছর বয়সে আগে যদি প্রজনন চক্র চালানো হয় তাহলে জনসংখ্যা স্থির রাখতে যে প্রজনন চক্র দরকার তা অপেক্ষা অধিক প্রজনন চক্রের কারণে তাত্ত্বিক গাণিতিকভাবে জনসংখ্যা স্থির রাখা সম্ভব নয়।